আমরা আম ফয়সাল মাহমুদ শান্তকে শুনলাম। আমার মনে হচ্ছে নির্বাচনী আইনটা বোধহয় আমাদের সবার আবার নতুন করে পড়া দরকার এবং একটি জিনিসও যুক্ত করা দরকার, সেটা হচ্ছে যে টাকার বা বেনিফিটের কথা যে বলা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কে কোন বেনিফিট পাবে সেটা যেমন বলা হচ্ছে, সেটার জন্য কোনটার জন্য আইন আছে, টাকা বা ঘুষ সেগুলো যে দেয়া যাবে না সেজন্য আইন আছে, কিন্তু এই যে প্রলোভন যে বেহেশতে যাবে একজন মানুষ, সে ধর্মপ্রাণ মুসলমান, হয়তো অনেক ইনোসেন্ট, সেটার জন্য তো কোনো আইন নাই। এটা তো আমরা জানি যে ধর্মীয় অনুভূতি নিয়ে যদি রাজনীতিতে ব্যবহার করা হয় তাহলে সেজন্য সেটা লঙ্ঘন। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে আজ পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলতে দেখিনি, কোনো পদক্ষেপ দেখিনি। আপনার কাছে জানতে চাই যে আপনি এটা কীভাবে দেখেন। পাশাপাশি আরেকটি প্রশ্ন, শান্ত বলল যে কার্ড যেটা বলা হচ্ছে কার্ড দেওয়া হবে, যেটা প্রকল্প হলে তারপর কার্ডটা পাবে, সুতরাং কার্ডের কথা বলা যাবে না, নির্বাচনী আইনের লঙ্ঘন। তাই যদি হয় তাহলে ৫ লাখ শিক্ষার্থীকে বিনা সুদে ঋণ দেবে, সেটাও তো একটা প্রকল্পের আওতাতেই আসবে, সেটাও তো বাজেট পাশের পরেই আসবে। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই, আমরা কি ঠিক জায়গায় আছি কিনা বোঝার জন্য। আসলে আমরা ফেসিবাদী কালচারের বাইরে আসতে পারি নাই। আপনাদের এই টেবিলেই আমি বলছি, প্রায় ১ বছর আগে জামাত নমিনেশন দিয়ে ফেলছে, তখন থেকেই কিন্তু জান্নাতের টিকিট দেওয়া হয়। আমি এখানে বলছি যে আল্লাহ বেস্ত তৈরি করেছে, আল্লাহ বেস্ত রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ বিচার করবে, তারপরে বেস্ত দোজক কিভাবে আল্লাহ নির্ধারণ করবে। যারা অ্যাডভান্স বলছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে ব্যস্ত পাবে, তাদের আগেই দোজক স্যাংশন হয়ে গেল। হ্যাঁ, এটাই বলছি। যেমন আজকেও আমি দেখলাম যে আপনি বললেন, ইন্ডিয়ান একটা বললেন যে নিরপেক্ষ নির্বাচন হলে জামাত কখনোই ক্ষমতায় আসার সুযোগ নেই। অর্থাৎ তিনি ইনডাইরেক্টলি বলেন যদি নির্বাচন নিরপেক্ষ না হয়, ব্যাপারটা তো এটি আসে। তো ধরেন আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এই যে আগের যে কালচার, এটা তো আছে। এখন এই কালচারের প্রতিপক্ষে আমি যেটা দেখছি, তারেক রহমান লোককে ডেকে এনে ইন্টারভিউর মতো করছে। বলেন মুসলমান হিসেবে কি কি জানে, এই কথা বলার পরে বলছে যে তাহলে যদি ভোট দিলে যদি এটা বেচতে যাওয়া হয় তাহলে কি হবে। তখন ওখানে বলা হয়েছে এটা শিরক বলছে, দোজখে যাবে, ইত্যাদি ইত্যাদি। তা আমার বক্তব্য হচ্ছে এবারের নির্বাচনটা একটা জাহিরি একটা বাতুনি। যে আলোচনাগুলি করছি এগুলো সব জাহিরি, আর যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো হলো বাতুনি। বাতুনিতে কিন্তু ফলাফল নির্ভর করবে। নয়া দিগন্তে ছাপা হয়েছে, কালের কণ্ঠে ছাপা হয়েছে, প্রথম আলো অ্যানালাইসিস করেছে যে পোস্টাল ব্যালট, তারপরে আপনার ভোট ট্রান্সফার, একটা বরিশালের ভোট ঢাকায় নিয়ে আসা, ঢাকার ভোট নিয়ে যাওয়া অন্য সিটে, এরকম। দ্বিতীয়ত হলো বিকাশ নাম্বার নেওয়া, মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে বিকাশ নাম্বার কেন ভোটে লাগবে বলেন আপনি। তো এগুলি হলো বাতুনি। এখন ধরেন ইতিমধ্যে শোনা যাচ্ছে, ধরেন প্রবাসী ভোট আছে, পোস্টাল ভোট আছে প্রায় 16 লক্ষের মতো। এই 16 লক্ষ ভোট আপনি দেখেন, আমার কাছে ভিডিও আছে, মিডিল ইস্টের সব দেশে ভোট জড়ো করা হয়েছে, একটা পার্টির লোকরা জড়ো করছে। এখন এই পোস্টাল ভোটগুলো তো অলরেডি এসে গেছে, ইলেকশন কমিশনের কাছে এসে গেছে, এবং ইলেকশন কমিশনে যারা যায় তারা পার্টিকে, একজন বলল যে আমাদেরকে বলা হবে যে কোন দেশ থেকে কত হয়েছে। বললাম যে ভাইরে, কোন দেশ থেকে কত হয়েছে, কোন সেন্টারে কত গেছে, এটা আপনি দেখবেন? আপনার ভোট তো দেখতে পারবেন না, এবং আপনার ভিডিও কথোপকথন সব আপনি পাবেন এটাতে। তো আমার মনে হয় যে এইটা তো প্রবাসী ভোটার বা পোস্টাল ভোটে, এটা আগেও ছিল, ধরেন জেলখানার থেকে পোস্টাল ভোটে প্রার্থী হতো, যেটা ম্যানেজ করতে পারবেন না সেটা খুললেন কেন? এক। তারপরে ধরেন আমি বললাম যে ভোটার, ধরেন একটা পার্টি মনে করতেছে তাদের ভোট গোনা যায়, তারা মনে করতেছে এখানে হয়তো আমার 2 লাখ ভোট আছে, 50,000 ভোট শর্ট, 10,000 ভোট শর্ট, অন্য জায়গার থেকে আইনে এখানে ভোটার জড়ো করতেছে, ভোট কার্ড বেশি হয়ে গেছে, অনেক জায়গায় বেশি হয়েছে। তো এখন ওখানে ইলেকশন কমিশনের ছোট অফিসাররা এই কাজটা টাকার বিনিময়ে করে দিচ্ছে। একটা ভোটার, আপনি যদি ভোটার এখন থেকে আপনি দেশের বাড়িতে হতে চান, তাহলে আপনাকে ইলেকট্রিক বিল, পানির বিল, আপনার যে বাড়ি ঘর, এটার ঠিকানা দিতে হবে, ভাষা ভাড়া হলে ভাড়ার রসিদ ইত্যাদি, অনেক হ্যাসেল আছে। কিন্তু হ্যাসেল লাগে না, অলরেডি হয়ে গেছে।